বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। 2007 সালের মার্চ মাস। বাংলাদেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের তখন তাড়া করে ফিরছে গ্রেফতার আতঙ্ক। জানুয়ারি মাসের 11 তারিখ সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার প্রথম 2 মাসে 150 জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। তখন অনেকের মনে প্রশ্ন একটাই ঘুরপাক খাচ্ছিল, সেটি হচ্ছে তারেক রহমান কি গ্রেফতার হতে যাচ্ছেন? তারেক রহমানের সম্ভাব্য গ্রেফতার নিয়ে সংবাদ মাধ্যমেও তখন নানা রিপোর্ট প্রকাশিত হচ্ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন রিপোর্টও প্রকাশিত হয়েছিল যে কোনো সময় আটক হতে পারেন তারেক রহমান। ঢাকা সেনানিবাসের ভেতরে মইনুল রোডের বাড়িতে তারেক রহমান তখন অস্থির সময় পার করছেন, এমন একটি চিত্র ফুটে উঠেছিল সংবাদপত্রের খবরগুলোতে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2007 সালের 7ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। অথচ মাত্র মাস 6 আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসাবে তারেক রহমানের ছিল দুর্দণ্ড প্রতাপ। সমালোচনা রয়েছে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তারেক রহমান হয়ে উঠেছিলেন সমান্তরাল আরেকটি ক্ষমতার কেন্দ্র, হাওয়া ভবন কেন্দ্রিক। বিএনপি ক্ষমতায় আসার পর বেশ দ্রুততার সাথেই তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়। সেই সিদ্ধান্তের মাধ্যমে খালেদা জিয়া কার্যত তখনই তারেক রহমানকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরেন। রিমান্ড ও তারেক রহমান। গ্রেফতারের পর মিস্টার রহমানকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল তাকে। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে এরপর অভিযোগ তোলা হয়েছিল যে রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। আদালতে দেয়া তারেক রহমানের বক্তব্যকে উদ্ধৃত করে ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা 2008 সালের 10 জানুয়ারি লিখেছিল, রিমান্ডের সময় আমাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। আমাকে রুমের মধ্যে ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। কারাগারে থাকা অবস্থায় মিস্টার রহমানের উপর নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে দলের পক্ষ থেকে তোলা হয়েছিল। খালেদা জিয়ার সাথে সেনা কর্মকর্তাদের দর কষাকষি। তারেক রহমান গ্রেফতার হওয়ার 6 মাস পরে খালেদা জিয়া নিজেও গ্রেফতার হন। তারও আগে 16 জুলাই গ্রেফতার হয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। খালেদা জিয়া ছিলেন তখন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী, কিন্তু শেখ হাসিনাকে গ্রেফতারের পর খালেদা জিয়াকেও গ্রেফতারের জন্য তৎকালীন সেনা সমর্থিত সরকারের উপর চাপ বাড়তে থাকে। অনেকে ধারণা করেছিলেন যে সরকারের সাথে সমঝোতা করে 2 ছেলেকে নিয়ে খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন। তৎকালীন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন নির্বাচন কমিশনের 5 বছর বইতে এ সংক্রান্ত একটি ধারণাও দিয়েছিলেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গ্রেফতারের পর গুঞ্জন হচ্ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে। অনেকে সন্দেহ পোষণ করেছিলেন যে খালেদা জিয়া শেষ পর্যন্ত তার 2 পুত্রকে নিয়ে দেশের বাইরে চলে যাবেন। তবে এই গুঞ্জন পরে সত্য বলে প্রমাণিত হয়নি। 2008 সালের গোড়ার দিকেই অনেকটা পরিষ্কার হয়ে যায় যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সেই বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচনের আয়োজন করতে হবে। সব দলের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার ও সেনাবাহিনী প্রধানের উপর আন্তর্জাতিক চাপও বাড়তে থাকে। তখন থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার। বস্তুত পর্দার আড়াল থেকে সামরিক গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর কর্মকর্তারা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ শুরু করে। 2008 সালের মে মাস থেকে রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রকাশ্যে আলোচনা চালায় সরকার, যদিও সবকিছুর মূল চাবিকাঠি ছিল তৎকালীন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে। কিন্তু 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় রাজি ছিলেন না খালেদা জিয়া। সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন, এমন খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছিল। এসব বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে রাজি করানো। বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমদ তখন কারাগারে ছিলেন। তবে ওই সময়ের বিভিন্ন বিষয় নিয়ে তিনি পরে যে বইটি লিখেছেন তাতে তিনি খালেদা জিয়া এবং সেনা কর্মকর্তাদের মধ্যে দর কষাকষি নিয়ে বিস্তারিত বর্ণনাও দিয়েছেন।
মিস্টার আহমদ তার কারাগারে কেমন ছিলাম 2007-8 বইতে লিখেছেন, সেনা কর্মকর্তারা শুধু আলোচনার উপর নির্ভর করেননি, একই সাথে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রস্তুতিও গ্রহণ করে। 2008 সালের 26শে জুন নাইকো দুর্নীতি মামলায় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল খালেদা জিয়া এবং মওদুদ আহমদকে। শুনানির সময়ে খালেদা জিয়া এবং মওদুদ আহমদ পাশাপাশি বসেছিলেন। তখনই খালেদা জিয়ার সঙ্গে মওদুদ আহমদের কিছু কথা হয়। খালেদা জিয়াকে উদ্ধৃত করে মওদুদ আহমদ তার বইতে লিখেছেন, নাইকো মামলায় এজলাসে আমি ছিলাম তার পাশে। চিকিৎসার জন্য তার 2 ছেলেকে বিদেশ পাঠানো না হলে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কোনো আলোচনায় তিনি অস্বীকৃতি জানিয়েছেন। আমার সাথে আলোচনার সময় তিনি এমনটাই ইঙ্গিত দিয়েছেন। বেগম জিয়া আমাকে বললেন যে সেনা অফিসাররা মাঝরাতে এসে নানা কথা বলছেন ও নানা শর্ত দেখাচ্ছেন। কারাগারে খালেদা জিয়ার সাথে দর কষাকষির এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। তারেক রহমানের মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি খালেদা জিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলেই মনে হয়। সেনা কর্মকর্তাদের সাথে খালেদা জিয়ার সমঝোতা। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন হওয়ার পেছনে ঢাকায় নিযুক্ত পশ্চিমা কূটনীতিকদের একটি নীরব সমর্থন ছিল। ওই সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা বিভিন্ন দেশে কূটনীতিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদের মনোভাব প্রকাশ করতেন ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের কাছে। 2008 সালে ঢাকায় নিজের দায়িত্বে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপির মধ্যে যে এক ধরনের দর কষাকষি চলছিল তা পরিষ্কার বোঝা যায় মিস্টার মরিয়ার্টির পাঠানো গোপন তারবার্তা থেকে। তখন তিনি ঢাকা থেকে ওয়াশিংটনে যেসব তারবার্তা বিভিন্ন সময় পাঠিয়েছিলেন সেগুলোর মধ্যে বেশ কিছু উইকিলিক্স সাইটে ফাঁস হয়েছে। 2008 সালের 21শে অগস্ট মিস্টার মরিয়ার্টির পাঠানো এমন এক তারবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের কারামুক্তি নিয়ে যে দর কষাকষি চলছে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক বিতর্ক আবর্তিত হচ্ছে। মিস্টার মরিয়ার্টি তখন লিখেছিলেন, খালেদা জিয়ার অনুগত এবং তত্ত্বাবধায়ক সরকারের কর্মকর্তা উভয় পক্ষ আমাদের বলেছে যে একটি সমঝোতা খুবই নিকটবর্তী, তবে পরস্পরের প্রতি অবিশ্বাসের কারণে চূড়ান্ত সমঝোতা হচ্ছে না। তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতের কাছে স্বীকার করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের তৎকালীন 2 উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং গোলাম কাদের। একটি তার বার্তায় এমনটাই লিখেছিলেন মিস্টার মরিয়ার্টি। মিস্টার মরিয়ার্টির বর্ণনা অনুযায়ী 2008 সালের 28শে অগস্ট তৎকালীন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কারাগারে খালেদা জিয়ার সাথে একটি বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর তৎকালীন উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার এটিএম আমিন। 2008 সালের 3রা সেপ্টেম্বর মিস্টার মরিয়ার্টি ওয়াশিংটনে যে তার বার্তা পাঠান সেখানে এ কথা উল্লেখ করা হয়েছে। মিস্টার মরিয়ার্টি জানান, ওই বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ব্রিগেডিয়ার আমিনের আলোচনা হয়। খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি এবং মুক্তির পর তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয় ওই আলোচনায় উঠে আসে। তাছাড়া রাজনীতি থেকে তারেক রহমানের কিছু সময়ের জন্য বিরতিতে যাওয়ার কথাটিও তখন আলোচিত হয়। কারাগারে খালেদা জিয়ার সাথে খন্দকার দেলোয়ার হোসেন এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বৈঠকের বিষয়টি মওদুদ আহমদ তার বইতেও লিখেছেন। খন্দকার দেলোয়ার হোসেন এবং আলী আহসান মুজাহিদকে সাবজেলে খালেদার সঙ্গে 2 ঘন্টার জন্য দেখা করতে দেয়া হয়েছে। এতে বোঝা যায় যে এখন সিরিয়াস ধরনের রাজনৈতিক দিন দরবারের পালা চলছে। শুধু 2 ছেলের মুক্তি নয়, তাদেরকে বিদেশে পাঠানোর বিষয়েও খালেদা জিয়া ছিলেন অনড় এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তবে খালেদা জিয়ার সাথে সরকারের কী ধরনের সমঝোতা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত বিএনপির নেতারাও জানেন না বলে মনে হচ্ছে। বাংলাদেশ এমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ 2007-2008 শিরোনামের আরেকটি বইতে মওদুদ আহমদ অনুমান করেছেন যে ছেলেদের মুক্তি এবং বিদেশ পাঠানোর বিনিময়ে খালেদা জিয়া হয়তো নির্বাচনে অংশগ্রহণের শর্ত মেনে নিয়েছিলেন। রাজনীতি থেকে তারেক রহমানের সাময়িক বিরতি। মুক্তি পাওয়ার পর তারেক রহমান 2008 সালের 11ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে। আর ওই দিনই কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া। মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই চিকিৎসাধীন ছেলেকে দেখতে যান খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। প্রায় 2 ঘন্টা ছেলের পাশে অবস্থান করেন তিনি। লন্ডন যাত্রার কয়েক ঘন্টা আগে তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগ করার খবর বিভিন্ন গণমাধ্যমে বেরিয়েছিল।
ঢাকায় বিবিসির তৎকালীন সংবাদদাতা কাদির কল্লোল বলেন, এই কথা ঠিক যে একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তারেক রহমান বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন। তারেক রহমান অন্তত ৩ বছর রাজনীতি না করার শর্তে রাজি হয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন। বিএনপি নেতা মওদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম ২০০৭-২০০৮ বইতে লিখেছেন, এমনও হতে পারে তিনি অর্থাৎ খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না, এবং এ মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। মিস্টার রহমান লন্ডন যাত্রার আগে তার মা খালেদা জিয়া বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছিলেন যে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন। খালেদা জিয়াকে উদ্ধৃত করে বিবিসি নিউজ তখন লিখেছিল, চিকিৎসকরা বলেছেন তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে 2 থেকে 3 বছর লাগবে। মওদুদ আহমদের পর্যবেক্ষণ হচ্ছে, খালেদা জিয়া তখন বেশ ভালো করেই বুঝেছিলেন যে তারেক রহমান যদি সেই মুহূর্তে মুক্তি না পান তাহলে আর কখনোই দেশ ছেড়ে যেতে পারবেন না। যে কোনো একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হলেই তার কারাবাস অনেক দীর্ঘ হতে পারত। তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে গেলে অন্ততপক্ষে তার বিরুদ্ধে আনিত ফৌজদারি মামলার মুখোমুখি হওয়া থেকে রেহাই পাবে, এবং তাতে করে পরবর্তীকালে সে আরও অনুকূল পরিবেশে রাজনীতিতে ফিরে আসতে পারবে। তারেক রহমানের মুক্তি ও লন্ডন যাত্রা। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়। এই সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। এর আগে 13টি মামলায় জামিন পান তারেক রহমান। ওই সময়ে বেশ জোর আলোচনা ছিল যে বিএনপিকে নির্বাচনে যাবার শর্ত হিসেবে খালেদা জিয়ার 2 ছেলেকে কারাগার থেকে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। জেল থেকে ছাড়া পেলেও তারেক রহমানের সঙ্গে গণমাধ্যমের কেউ সাক্ষাৎ করতে পারেননি। অন্যদিকে কারাগার থেকে মুক্ত হয়ে খালেদা জিয়া ঘোষণা করেন যে বিএনপি নির্বাচনে অংশ নেবে, তবে এক্ষেত্রে তিনি কিছু শর্ত দেন। তারেক রহমানের মুক্তির পরদিনই বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এক প্রতিবেদনে জানায়, তারেক রহমানের মুক্তির বিষয়টি তার মা খালেদা জিয়া এবং সরকারের মধ্যকার রাজনৈতিক সংলাপকে ত্বরান্বিত করবে। মিস্টার রহমানের মুক্তির পর ফিনান্সিয়াল টাইমস এটি রিপোর্ট করে, যাতে বলা হয় যে ডিসেম্বর মাসে নির্বাচনে খালেদা জিয়ার দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সামরিক বাহিনী সমর্থিত সরকার তার বড় ছেলে তারেক রহমানকে মুক্তি দিয়েছে। ফিনান্সিয়াল টাইমসের ওই রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের তৎকালীন অধ্যাপক আতাউর রহমানকে উদ্ধৃত করে বলা হয়, এটা উল্টো পথে যাত্রা। দুর্নীতির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রতিশ্রুতি তা ধ্বংস হয়ে গেল। অবশ্য সেই সময় অধ্যাপক রহমান সেনাবাহিনীর খুব ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। তারেক রহমান প্রায় 15 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। ইতোমধ্যে বাংলাদেশে একাধিক মামলায় তার সাজা হয়েছে, তবে এখন তিনি লন্ডন থেকেই দল পরিচালনা করেন। তিনি লন্ডনে যাওয়ার পর বিএনপির তরফ থেকে বারবারই বলা হচ্ছিল যে তিনি সেখানে চিকিৎসার জন্য অবস্থান করছেন। তবে 2018 সালের 24শে এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন যে 2012 সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং 1 বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে। জার্মানিতে প্রো প্যালেস্টাইন আন্দোলনের উপর সরকারের কঠোর দমননীতি আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধের পর দেশ জুড়ে প্যালেস্টাইন সংহতি কর্মীদের বিরুদ্ধে নিপীড়ন, গ্রেপ্তার, বিক্ষোভ নিষিদ্ধকরণ এবং বক্তব্য সেন্সর করার মতো ঘটনা বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে। রাজধানী বার্লিন সহ বিভিন্ন শহরে একের পর এক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশি হামলা ও গ্রেপ্তারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আন্দোলনকারীদের মধ্যে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, জার্মান কর্তৃপক্ষ প্রো প্যালেস্টাইন কর্মীদের উপর যে মাত্রায় দমননীতি চালাচ্ছে তা দেশটির স্বাধীন মত প্রকাশের ইতিহাসে নজিরবিহীন। হামাস ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সামিদুলকে নিষিদ্ধ ঘোষণা করার পর দেশটিতে এখন ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি স্লোগানকেও হামাসের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই স্লোগান উচ্চারণ করলেই মামলা, জরিমানা বা কারাদণ্ডের মুখে পড়ছেন প্রতিবাদকারীরা। মানবাধিকার সংগঠন 3 is War হিসাব অনুযায়ী গত 24 মাসে প্রায় 10,000 তদন্ত মামলা খোলা হয়েছে প্রো প্যালেস্টাইন সংহতি কর্মীদের বিরুদ্ধে। 2024 সালের মে মাসে বার্লিন প্যালেস্টাইন কংগ্রেস সম্মেলন জোরপূর্বক বন্ধ করে দেয় জার্মান পুলিশ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অতিথিদের প্রবেশও নিষিদ্ধ করা হয় দেশটিতে। শুধু সংগঠন নয়, ব্যক্তিগতভাবে ফেসবুক পোস্টে লাইক দেওয়া বা সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলার কারণেও অনেকের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। 2025 সালে এসে পরিস্থিতি আরো কঠোর হয়েছে।
প্যালেস্টাইন সলিডারিটি ডুইসবুর্গ সংগঠনকে নিষিদ্ধ করার পর আরও কয়েকটি সংস্থা ও কর্মীদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে কয়েকজন প্যালেস্টাইন ও প্রো প্যালেস্টাইন সমর্থক বিদেশিকেও জার্মানি থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ এই অবস্থার কড়া সমালোচনা করেছে। 2023 সালের অক্টোবরে প্রথমেই হিউম্যান রাইটস ওয়াচ জার্মান পুলিশের দমননীতি নিয়ে উদ্বেগ জানায়। পরবর্তীতে জাতিসংঘ মানবাধিকার পরিষদও বিষয়টি আলোচনায় আনে। 2025 সালের মে মাসে ইউরোপিয়ান লিগ্যাল সাপোর্ট সেন্টার জার্মানির এন্টি প্যালেস্টাইন দমননীতির প্রথম ডেটাবেস প্রকাশ করে, যেখানে 766টি নির্দিষ্ট সেন্সরশিপ, গ্রেপ্তার ও নজরদারির ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। একই বছর জুনে ইউরোপ কাউন্সিলের মানবাধিকার কমিশনার জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে প্রতিবাদকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তদন্তের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জার্মানি ইসরায়েল বিরোধী যে কোনো সমালোচনাকে অ্যান্টিসেমিটিজম হিসেবে গণ্য করছে, যা মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। গত সপ্তাহে জাতিসংঘের 6 জন স্বাধীন বিশেষজ্ঞ আবারও জার্মানিকে সতর্ক করে বলেছে, প্যালেস্টাইন সংহতি আন্দোলনকে অপরাধ হিসেবে দেখানো বন্ধ করুন। তারা বিশেষভাবে জার্মানির পুলিশ সহিংসতা ও ফ্রম দ্য রিভার টু দ্য সি স্লোগান নিষিদ্ধ করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, জার্মানির উচিত গণহত্যা বন্ধে সহায়তাকারী আন্দোলনগুলোর পাশে দাঁড়ানো, তাদের দমন করা নয়। বিশ্লেষকরা বলছেন, জার্মানির এই নীতি দেশটির ঐতিহাসিক দায়বদ্ধতার আড়ালে একটি নতুন রাজনৈতিক অবস্থান তৈরি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিজেদের ইতিহাসের অপরাধবোধকে কেন্দ্র করে গড়ে ওঠা রাষ্ট্রটি এখন সেই দায়বদ্ধতাকেই ব্যবহার করছে ইসরায়েল কেন্দ্রিক পররাষ্ট্রনীতি বৈধ করার জন্য। কিন্তু প্রশ্ন উঠছে, এই দায়বদ্ধতা এখন কি স্বাধীন মত প্রকাশ দমনের হাতিয়ার হয়ে দাঁড়াচ্ছে না? দীর্ঘ 13 বছর ধরে চীনের ক্ষমতার মসনদে শি জিনপিং, অথচ ওয়াশিংটন এখনো বুঝতে পারেনি শির শাসন কৌশল। মার্কিন প্রেসিডেন্টরা বুঝতে পারছেন না কোন চালে আটকানো যাবে শিকে। এমন পরিস্থিতিতে অনেকের ধারণা যুক্তরাষ্ট্রকে একদিন ছাড়িয়ে যাবে চীন। আবার অনেকে মনে করেন শি তার অসন্তুষ্ট শীর্ষ কর্মকর্তাদের দ্বারাই উৎখাত হবেন, অর্থাৎ সাফল্যই একদিন কাল হয়ে দাঁড়াবে শির। তাহলে কি চীনের বিরুদ্ধে লড়ছে চীন? 2022 সালে পুরো বিশ্ব যখন কোভিড নিয়ন্ত্রণে লকডাউন জারি রেখেছে, তখন সবাইকে পাশ কাটিয়ে অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালু করে চীন। বেইজিং এর ওই সিদ্ধান্ত বুমেরাং হয়ে দেখা দেবে, মার্কিন বিশ্লেষকরা এমনটি ধারণা করলেও শেষ পর্যন্ত সফল হয় চীন। ফের এগোতে শুরু করে দেশটির অর্থনীতি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেও বিশ্লেষকদের ধারণা ভুল প্রমাণ করেন শি। অনেকেই তখন ধারণা করেছিলেন ট্রাম্পের শুল্ক ধাক্কায় ভেঙে পড়বে চীনের দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা, কিন্তু বাস্তবতা হলো চীন তার জবাব দিয়েছে পাল্টা শুল্ক আরোপ করে। শুধু তাই নয়, বিরল খনিজ রপ্তানিতেও নিয়ন্ত্রণ আরোপ করেছে বেইজিং, যা জানান দেয় অর্থনীতি নিয়ে কতটা আত্মবিশ্বাসী শি প্রশাসন। এমন পরিস্থিতিতে তাই বিভ্রান্ত ওয়াশিংটন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ব্যবস্থার সমস্যা চিহ্নিত করে সমাধান ও কৌশল ঠিক করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে দক্ষতা, সেটিও প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন শি। সেই সঙ্গে এমন সব সমাধান হাজির করেছেন শি যেগুলো যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি কার্যকর। এরপরও চীনের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি ও বিদেশি দেশগুলোর উপর নির্ভরশীলতা, যা চিহ্নিত করে দেশকে আরও স্থিতিশীল করার পদক্ষেপটাও এরই মধ্যে নিয়েছেন শি। 2012 সালে শি জিনপিং যখন চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব গ্রহণ করেন, তখন অনেকেই আশা করেছিলেন বাজারমুখী নীতি, রাজনীতিতে আরও খোলামেলা প্রতিযোগিতা ও স্বাধীনতা আনবেন শি। কিন্তু বাস্তবে তেমনটি হয়নি, বরং নিজের ক্ষমতা ব্যবহার করে দলীয় শৃঙ্খলা, দুর্নীতি ও বিদেশি দেশগুলোর উপর নির্ভরতা কমানোয় মনোযোগ দেন শি। প্রযুক্তি, শিল্প ও সামরিক শক্তি বাড়িয়ে ভূ রাজনৈতিক অবস্থান শক্ত করায় জোর দেন। শির এই পদক্ষেপকে অনেকেই তখন বিপজ্জনক মনে করেছিলেন। বলা হচ্ছিল চীনের প্রমাণিত অর্থনীতির বিপরীত নীতি গ্রহণ করছেন শি। কিন্তু এসব কথা কানে না তুলে নিজের পার্টির সবচেয়ে বড় দুর্বলতা, দুর্নীতি ও বিদেশ নির্ভরতা দূর করায় মনোযোগ দেন তিনি। সাফল্যও আসে তাতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শক্তি কখনো কেন্দ্র থেকে ছড়ায়, আবার কখনো কেন্দ্রীভূত হয়।
শি মনে করতেন চীনের ক্ষমতা ছড়িয়ে পড়েছে, যা পার্টিকে দুর্বল করছে এবং কার্যকর শাসন ব্যবস্থার পথে বড় বাধা। তাই সেই বাধা সরিয়ে শক্তি কেন্দ্রীভূত করায় মনোযোগ দেন শি। অর্থনীতি খোলামেলা করার পরিবর্তে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বাড়ান তিনি। ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে সেনা ও নিরাপত্তা সংস্থাগুলোকে কাজে লাগান। ক্ষমতায় এসেই শুরু করেন দুর্নীতির বিরোধী অভিযান। ক্ষমতাধর শীর্ষ সেনা ও নিরাপত্তা কর্মকর্তা ও তাদের সমর্থনকারীদেরও পদ থেকে সরিয়ে দেন। দায়িত্বে আনেন নিজের আস্থাভাজনদের, যাতে কেউ তার ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাতে না পারে। এরপর নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে অর্থায়ন বাড়ান। সেই অর্থে শক্তিশালী হয়ে প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালিয়ে ভিন্নমত দমন করে নিরাপত্তা বাহিনী। ক্ষমতার ভিত শক্তিশালী হওয়ার পর বিদেশি অর্থনীতির উপর নির্ভরতা কমাতে 2020 সালে নতুন নীতি প্রবর্তন করেন শি, যার লক্ষ্য দেশের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সচল রাখা। এখানেও সফল শি, যার প্রমাণ মিলেছে ট্রাম্পের শুল্ক যুদ্ধের সময়। আর এখন চীনের সকল মনোযোগ শিল্প ও প্রযুক্তিতে, যেখানে প্রচুর বিনিয়োগ করছে দেশটি, মিলছে সাফল্য। ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে গিয়ে নতুন সমস্যাও তৈরি করেছেন শি, যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা ক্ষমতার উত্তরাধিকার। অর্থাৎ শির পর চীনের পরবর্তী প্রেসিডেন্ট কে, সেই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। কেননা প্রেসিডেন্টের মেয়াদ সীমা বাতিল করে দিয়েছেন শি। সেই সঙ্গে ভাইস প্রেসিডেন্টের পদকে এমন একটি পদে রূপান্তর করেছেন যা নবীন নেতাদের ক্ষমতায় আসার পথকে করেছে আরো কঠিন। তাছাড়া ক্ষমতায় আসলেও তা ধরে রাখতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে। এই অবস্থায় সেই জন্য বড় চ্যালেঞ্জ, উত্তরাধিকারীকে কিভাবে যথেষ্ট ক্ষমতা দেওয়া যায় যাতে তার উত্তরাধিকারী ক্ষমতায় টিকে থাকতে পারেন এবং শির জন্য হুমকি হয়ে না দাঁড়ান। এক্ষেত্রে নিজের আশেপাশের কর্মকর্তাদের নিয়ে একটি গেম খেলতে পারেন শি। অনিশ্চয়তা তৈরি করে সত্য তথ্য জানতে পারেন তিনি, যেখানে যে তাকে বিনয়ীভাবে সত্য জানাবে সেই হবেন তার উত্তরসূরি। শি এবং তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে সবসময় ধ্বংসপ্রবণ দেশ হিসেবে মনে করে এসেছেন। এর কারণও আছে। যুক্তরাষ্ট্র বারবার জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ। 9/11 ব্যর্থতার পর ইরাকের ধ্বংসাত্মক যুদ্ধ, 2008 সালে আর্থিক সংকটে সাধারণ মানুষের পরিবর্তে ব্যাংক বাঁচানো এবং কোভিড-19 মহামারী রুখতে ব্যর্থতা। অবশ্য এই ব্যর্থতার পরও যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সুপার পাওয়ার, যদিও পূর্বসূরিদের প্রাপ্ত সুবিধার কারণেই এই অবস্থানে দেশটি। তাই চীনের ধারণা যুক্তরাষ্ট্র এখন নিজের অবস্থান ধরে রাখা নিয়েই বেশি উদ্বিগ্ন। বিপরীতে শির ধৈর্য, দীর্ঘমেয়াদী লক্ষ্য ও গোছালো নীতিতে বিভ্রান্ত যুক্তরাষ্ট্র। মাও সেতুংয়ের ভাষায় যুক্তরাষ্ট্র হলো কাগুজে বাঘ, যারা কিনা বাহ্যিকভাবে ভয়ঙ্কর হলেও কার্যত দুর্বল। প্রথম মেয়াদের শুরুর দিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ছোট রকেটম্যান বলে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সেই তিনি মেয়াদ শেষ করেছিলেন কিমের সঙ্গে 3 দফা বৈঠক করে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর এবারও তেমন কিছুরই ইঙ্গিত মিলছে। আসন্ন এশিয়া সফরেই কিমের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জাপান ও দক্ষিণ কোরিয়ায় আসন্ন 5 দিনের সফরকে সামনে রেখে মালয়েশিয়ায় পা রাখতে যাচ্ছেন ট্রাম্প। আর এই সফরেই কিমের সঙ্গে বৈঠক সারতে চান তিনি। সফরে কিমের সঙ্গে বৈঠক হবে কিনা এমনটি জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি আগ্রহী, যদি সংবাদ ছাপাতে চান ছাপুন, আমি প্রস্তুত। এই সময় ট্রাম্প জানান কিমের সঙ্গে তার দারুণ সম্পর্ক ছিল। অবশ্য ক্ষমতায় থাকা অবস্থায় একমাত্র মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়া সফর করার ইতিহাস প্রথম মেয়াদেই গড়েছেন ট্রাম্প, যদিও তার সেই চেষ্টা খুব একটা কাজে আসেনি। 3 দফা বৈঠক করলেও কিমকে পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তিতে সম্মত করা যায়নি, বিরত রাখা যায়নি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো থেকে। তাই এবার কতটা সফল হবেন ট্রাম্প, সে প্রশ্ন রয়েই গেছে। এ ব্যাপারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন কিনা, যার উত্তরে ট্রাম্পের জবাব, আমি মনে করি তারা এক ধরনের পারমাণবিক শক্তি, তাদের কাছে অনেক পারমাণবিক অস্ত্র আছে। এদিকে ট্রাম্পের সঙ্গে ভালো স্মৃতি আছে জানিয়ে কিমও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন, যদিও এই ক্ষেত্রে তার শর্ত উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ছাড়ার অযৌক্তিক দাবি বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে।
ট্রাম্প কিমের সম্ভাব্য বৈঠকের দিনক্ষণ অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে মালয়েশিয়ার আসিয়ান সম্মেলনে অংশ নেওয়ার পর অ্যাপেক সম্মেলনে অংশ নিতে 29 অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসান শহরে যাবেন ট্রাম্প। সেখানেই এই দুই নেতার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট মাদুরোকে মাদক পাচারকারী বলে অভিযোগ তোলা। Nicolas Maduro is an illegitimate president leading an illegitimate regime that has been trafficking drugs to the United States of America. আর সবশেষে এখন ক্যারিবিয়ান সাগরে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ পাঠানো। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে আমেরিকা ভেনেজুয়েলার সাথে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টও সম্প্রতি এমনই বক্তব্য দিয়েছেন গণমাধ্যমের সামনে। Están inventando una nueva guerra eterna. Prometieron que más nunca se metían en una guerra. ট্রাম্প প্রশাসন দাবি করছে মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ক্যারিবিয়ান সাগরে রণতরী পাঠিয়েছে তারা। তবে বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন এই অভিযান মাদুরো সরকারকে অস্থিতিশীল করার জন্যই চালানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ভেনেজুয়েলার সামরিক বাহিনী ও মাদুরোর ঘনিষ্ঠদের মধ্যে হামলার ভয় দেখানোর জন্যই সামরিক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে করে তারা মিস্টার মাদুরোর বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি ভেনেজুয়েলায় সরাসরি সেনা হামলা চালানোর বিষয়টিও একেবারে উড়িয়ে দেননি ট্রাম্প। Preparing to take strike against drug gangs in Venezuela, sir. We'll see what happens with Venezuela. Venezuela has been very dangerous with drugs and with other things, and they've been very, very dangerous. So we'll see what happens with Venezuela. ক্যারিবিয়ান সাগরে রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠানোর পর যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। ভেনেজুয়েলার কর্তৃপক্ষ রাজধানী কারাকাস সহ একাধিক শহরে সপ্তাহখানেক ধরে ডিফেন্স জোন কার্যকর করেছে। En consonancia con lo que siempre nos dijo el comandante Hugo Chávez, que esta es una revolución pacífica, pero armada. ¿Armada para qué? Para defendernos de quien sea. গত 3 মাসের মধ্যে বিভিন্ন আকৃতির অন্তত 10টি ভেনেজুয়েলার নৌকায় আঘাত করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি এসব হামলায় যারা মারা গেছে তারা সবাই মাদক পাচারকারী এবং এসব নৌকা মাদক নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করছিল। এছাড়া যুক্তরাষ্ট্র যে রণতরীটি ক্যারিবিয়ান সাগরে সম্প্রতি পাঠিয়েছে সেটি একসাথে 90টি যুদ্ধবিমান পরিবহন করতে পারে। এটি ছাড়াও একটি নিউক্লিয়ার সাবমেরিন ও F-35 যুদ্ধবিমান পাঠানো হয়েছে ক্যারিবিয়ান সাগরের কাছে অবস্থিত ঘাঁটিতে। কাজেই এসব ঘটনার ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।